আয়নায় নিজেকে দেখে নিজেরই চিনতে বড্ড কষ্ট হয় তার। মুহূর্তে ব্যবধানে গন্তব্যহীন নাবিকের ন্যায় তার জীবনে কোথায় মোড় নিয়েছে। ভাগ্যই তাকে এখন সব কিছু নির্ধারণ করে দেবে, কেননা তার নিজের হাতে এখন আর তার ভাগ্য নেই। যুবরাজ তার গভীর বাদামি দৃষ্টি মেরে ধীরে ধীরে সমুদ্রে অতলে তলিয়ে যাওয়া সূর্যের টিমটিমে আলো দেখছে আর শেষাত্মক হাসছে। নানান ঝড়ঝাপটা পেরিয়ে গিয়েছে এই 15টা দিনে। আমাকে না পেয়ে পাপা আর আম্মা কি খুব বেশি ভেঙে পড়বে? আমার কি একবার তাদের সাথে যোগাযোগ করা উচিত? কিন্তু কিভাবে? যোগাযোগের মাধ্যম খুঁজে পাবো এই মাঝ সমুদ্রে কিভাবে? কিন্তু যদি পাপা কোনোভাবে আমার জেল হওয়া বা পালিয়ে যাওয়ার নিউজ শুনতে পায়, তখন কি হবে? আমার এক্সপ্রেশন ওনারা বিশ্বাস করবেন তো? আজকাল নিজের জীবন যুবরাজের কাছে খুব খুব দুর্বিষহ ঠেকছে। সামান্য ভাবলেই চোখে দুকুল ছাপিয়ে ওষুধরা এসে হানা দেয়, চিৎকার করে কান্না এসে জড়ো হয়। কিন্তু ছেলে মানুষে এত প্যাচ প্যাচ কান্না কি মানায়? এরকম জীবন তো তার কাম্য ছিল না। তবে চারপাশে থেকে হতাশা আর ভয় কেন তাকে ক্রমশ আক্রমণ করছে। নিজের জীবনের সমীকরণ কিছুতেই মেলাতে পারছে না যুবরাজ। তার মনে হচ্ছে সে যদি এই শিগালগুলোর মতোই বাধাহীন স্বাধীনভাবে চলতে পারত, তবে কতই না ভালো হতো। কিন্তু এখন কি তার আর সম্ভব? সে তো এখন আর কোনো ডাক্তার ফাক্তার নয়। সে তো এখন জেলে পলাতক খুনের ওয়ান্টেড আসামি। আর এতক্ষণে তো নিশ্চয়ই পুরো নিউ ইয়র্ক জুড়ে আমার জেল থেকে পালানোর খবর চারিদিকে ছড়িয়ে পড়ছে। পুলিশ বোধহয় হন্যে হয়ে আমাকেই খুঁজে বেড়াচ্ছে। অবশ্য টিভিতে সংবাদ মাধ্যমগুলো রসিয়ে রসিয়ে আমাকে জড়িয়ে খুব বেশি খবর প্রচার করে যাচ্ছে। আর ওই জানোয়ার শ্রীরাম, সে কি আমার পালানোর খবর জানতে পেরেছে? কিসের এত শত্রুতা আমার সাথে তার? সে তো আমার আপন মামাতো ভাই। আর ভাবতে পারে না যুবরাজ। শার্টের ফাঁক দিয়ে নিজের হাত দুটো বের করে চোখের জাল মুছে ঢেউয়ের দিকে দৃষ্টি বুলাইছে। ডক্টর ইউভি, আপনার বন্ধুর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়েছে। প্লিজ কাম উইথ মি। বিদেশি ক্রুশ ডাক্তারের কথা কর্ণপাত হতেই যুবরাজ যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলল। কিছুক্ষণ নির্বাক হয়ে শূন্য দৃষ্টিতে ডক্টরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে যা শুনেছে সেটা কি সঠিক কিনা। যুবরাজের মুখে অবয়ব দেখে ডক্টর নিকোলাস মৃদু হাসলেন। এরপর যুবরাজের কাঁধ চাপড়ে বলে উঠলেন, ডোন্ট ওয়ারি ডক্টর, হি উইল রিকভার সুন। যুবরাজকে ডক্টরটি চোখের ইশারায় তাগাদা দিয়ে ডক্টর নিকোলাস প্রস্থান নিলেন সেখান থেকে। যুবরাজ নিজেকে ধাতস্থ করে ডক্টরের পিছু পিছু আইসিইউর রুমের দিকে দ্রুতপদে অগ্রসর হলো। লাইফ সাপোর্টের সকল মেশিন, অক্সিজেন মাস্ক আরও যাবতীয় যন্ত্রপাতি খুলে নর্মাল একটি কেবিনে শিফট করা হলো রেহানকে। যুবরাজের ধারণায় সত্যি হয়েছে, রেহান ব্রেন ডেড নয়। তার শারীরিক কন্ডিশন আগের তুলনায় অনেকটাই ভালো। মুখে পুড়ে যাওয়া বিকৃত অবস্থা ছাড়া আর বাকি কন্ডিশন পুরোপুরি ওকে। এখন শুধু জ্ঞান ফেরার পালা। বাকি ডক্টরদের মধ্যে রেহানের অবস্থা নিয়ে যতটা খুশি দেখা গেল, তবে যুবরাজের মধ্যে তার সিকিও ভাগ দেখা গেল না। কিছুক্ষণের মধ্যে রেহান খুবই ধীরে ধীরে নিজের পায়ের আঙুল আর হাত নাড়াতে সক্ষম হলো। আর সেই দৃশ্য দেখে বাকি ডক্টরদের মুখের হাসি প্রশস্ত হলো। কিন্তু যুবরাজের ভয় দ্বিগুণ হারে বাড়তে লাগলো। একসময় যুবরাজের বুক ভার হয়ে দুই পা অসাড় হয়ে এলো। বলহীন মানুষের মতো পাশে থাকা চেয়ারে ধপ করে বসে পড়ল যুবরাজ। ডক্টর ইউভি, আর ইউ ওকে? নার্সের চিকন সুরে উদ্বিগ্ন আওয়াজ যুবরাজের কর্ণকুহরে পৌঁছালো না। সে শুধু রেহানের কথা ভেবে চলেছে। রেহান, তুই তোর এই অবস্থা সহ্য করতে পারবি তো? নিজের নিখুঁত সুদর্শন চেহারা হারিয়ে নিজেকে কিভাবে ধরে রাখবি তুই? আমি তোকে সামলাতে পারবো তো? যুবরাজের মনের ভয়ে প্রবীণ ডক্টর নিকোলাস সহজেই বুঝে গেল। রেহানকে দুটো হাতে কিছু ইঞ্জেকশন পুশ করে যুবরাজকে এক প্রকার বগল দাবা করে কেবিনে বাইরে নিয়ে এলো সে। ডক্টর ইউভি, ডোন্ট ওয়ারি, এখন এসব কোনো চিন্তারই বিষয় নয়। আজকাল চিকিৎসা বিজ্ঞান অনেকটা এগিয়ে গিয়েছে। তো ডোন্ট ওয়ারি, একদম চিন্তা করো না। তুমি গডের কাছে প্রে করো সে যেন বেঁচে থাকে। আর চেহারা, সে তো চাইলেই পরিবর্তন করা যায়। ডক্টর নিকোলাসের স্মিত হাসিযুক্ত মুখের দিকে তাকিয়ে তাকিয়ে যুবরাজ বলে উঠল, যখন সে সুস্থ ছিল সে একজন সুদর্শন পুরুষ ছিল। আজ তার চেহারা কুশি অঙ্গার ন্যায়। এটা যে কিভাবে মানবে ডক্টর নিকোলাস? যুবরাজের হতাশা কমাতে ডক্টর নিকোলাস নিজের ওয়ালেট বের করে তার থেকে একটা কার্ড বের করে যুবরাজের হাতে দিল। তারপর বলে উঠল, হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড অলসো এ প্লাস্টিক সার্জন। শারীরিক পুনর্গঠন বা রূপ পরিবর্তন তার বাম হাতে খেল। তুমি শুধু আমার পরিচয় দেবে, আর কিছুই লাগবে না। আই এম শিওর ইউ উইল নট বি ডিসঅ্যাপয়েন্টেড ডক্টর।
ডক্টর নিকোলাসের হাত থেকে কার্ডটি নিয়ে যুবরাজ কিছুক্ষণ উল্টে পাল্টে দেখল, এরপর চকচকে চোখে অধিক আনন্দিত হয়ে বলে উঠল, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। এই কন্ডিশনের জন্য আমি দায়ী। আমি কোনোভাবেই তার এই অবস্থা মেনে নিতে পারছি না। বারবার নিজেকে চরম দোষী আর অপরাধী মনে হচ্ছে। আমি তার হতাশা আর বিষাদগ্রস্ত হীনমানতায় ভোগা চেহারা কখনোই সহ্য করতে পারবো না। তাকে খুশি রাখার জন্য আমি সব কিছুই করতে রাজি আছি ডক্টর। ডক্টর নিকোলাস যুবরাজকে আশ্বস্ত করে কেবিনে ঢুকে গেলেন। একটু পর যুবরাজ দ্রুতপদে কেবিনে ঢুকে রেহানের জ্ঞান ফেরার প্রতীক্ষা করতে লাগলো। নির্দিষ্ট সময় পার হওয়ার পরও যখন রেহান চোখ মেলে তাকালো না, তখন সকলের মনে দ্বিতীয় ভয় জেঁকে বসল। ডক্টর রেহান কি তবে কোমায় চলে গেল? ডক্টরদের মুখে ভাব দেখে যুবরাজ যা আন্দাজ করার তা করে ফেলল। বিচলিত উদ্বিগ্নতা কাটিয়ে রেহানের বেডের কাছে এসে হাত টেনে ধমকে দিয়ে বলে উঠল, এই ওঠ, অনেক হয়েছে তোর এই নাটকবাজি। এসব হাইড অ্যান্ড সিক মোটেও আমার ভালো লাগছে না আর। 1 থেকে আমি 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে না উঠলে জেগে ওঠা চিরতরে একদম বন্ধ করে দেব, বলে দিলাম। যুবরাজের এমন হুঙ্কারে পাশে থাকা ডক্টরগুলো নড়চড়ে উঠল এবং যুবরাজকে শান্ত করার চেষ্টা চালালো তারা। কিন্তু যুবরাজ কি সেসব শোনার পাত্র? ডক্টরদের সকল নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় টেনে বাড়িতে হেলান দিয়ে রেহানকে বসিয়ে নাটানন্দ চেপে ধরল যুবরাজ। আর এটা দেখে ডক্টর নিকোলাস চিৎকার করে উঠল, বলে উঠল, ডক্টর ইউভি, আর ইউ ম্যাড? প্লিজ কাম ডাউন, কাম টু ইউর সেন্স। কিন্তু এসব কিছুই যুবরাজের কানে গেল না। সে তার নিজের কাজে অনড়। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে রেহান ডাঙ্গার তোলা মাছের মতো তরপাতে লাগলো। যুবরাজকে পাগল খেতাব দিয়ে কিছুটা রাগান্বিত হয়ে ডক্টর নিকোলাস তার সহযোগী যুবরাজকে টেনে রেহানের থেকে দূরে সরতে চাইল। কিন্তু অসসম যুবরাজকে কিছুতেই এক চুলো নাড়াতে পারল না তারা। আর এভাবে টানা হেজরা এক পর্যায়ে রেহান পুড়ে যাওয়া কুচকানো চোখের পাতা কিঞ্চিত মেলে তাকিয়ে হাত পা ছুঁড়তে লাগলো। এবার যেন যুবরাজ স্বস্তি শ্বাস ফেলল। তারপর বলে উঠল, আমি জানতাম তুই কোমায় যাসনি, শুধু শুধু আমাকে হয়রানি করার ধান্দা করছিলিস, তাই না? এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর রেহান ধীরে ধীরে চোখ মেলে তাকালো এবং হাত পা ভালো মতো নাড়াতে সক্ষম হলো। বহু চেষ্টা করে কথা বলতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না তার। কিন্তু এবার যেন যুবরাজ আরো অধৈর্য হলো, বলে উঠল, তোকে কি কথা বলার জন্য তোর গলা টিপে ধরতে হবে নাকি? গলার ভিতর এক হাত ঢুকে দেব আমি? যুবরাজের কথা শুনতে পেয়ে খানিক হাসলো রেহান। এরপর অনেক কষ্টে জড়িয়ে যাওয়া নিবু নিবু কণ্ঠে বলল, আমি দেখতে অনেক বিশ্রী হয়ে গেছি, তাই না? তখনই যুবরাজ বলে ওঠে, কে বলেছে তুই বিশ্রী হয়েছিস? যার মন সাফ পরিষ্কার সে কি কখনো বিশ্রী হয়? তুই আগের থেকেও আরো বেশি সুদর্শন হয়েছিস। রেহান আবারও নিবু নিবু গলায় বলে উঠল, মিথ্যে সান্ত্বনা দিস না। যুবরাজ তখন বলে উঠল, আমাকে কখনো মিথ্যে বলতে শুনেছিস তুই? রেহান আবারও বলে উঠল, ডক্টর ফায়াজ আমাকে অ্যাসিডগ্রস্ত করেছে। প্রতি উত্তরে যুবরাজ বলে ওঠে, বাহ্যিক সৌন্দর্য কি মানুষের সব কিছুই রেহান? তুই তো ভেতর থেকে সুন্দর, বাইরের সৌন্দর্যে কি আসে যায়? প্রত্যুত্তরে রেহান বলে উঠল, আমি দেখতে কুৎসিত হয়ে গেলাম, আমাকে সকলে ঘৃণার নজরে দেখবে। তখন যুবরাজ বলে ওঠে, তোকে আমি আমার মন মতো নতুন চেহারা দেব, নিবি? রেহান তখন বলল, আমি আয়না একবার আমাকে দেখতে চাই। তখন যুবরাজ বলে ওঠে, হুম, একদম না, সময় এলে অবশ্যই দেখবি, এখন আয়না দেখার কোনো দরকার নেই। দিনে সূর্যটা অস্ত হয়ে সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে কিছুক্ষণ আগেই। জাহাজের ভোঁ ভোঁ শব্দ আর সমুদ্রের কলকল ধ্বনি ছাড়া আর কোনো শব্দ কর্ণপাত হচ্ছে না। আজ থেকে থেকে জাহাজের ভেতর থেকে টুংটাং শব্দ ভেসে আসছে। জাহাজের কেবিনে সেরকম শীত অনুভূতি হচ্ছে না, তবে বাইরে হালকা শরীর শিউরে ওঠার মতো ঠান্ডা। পুরোটা আকাশ তারার মতো বড় রূপালী চাঁদ আর তারার ঝিকিমিকিতে পরিপূর্ণ। অনেক দূরে কয়েকটা মাছ ধরা জাহাজের ক্ষীণ আলোয় ঝলকানি চোখে লাগছে। রেহানকে নিয়ে জাহাজে পপ ডেকে একটা কাঠের বেঞ্চিতে বসে আছে যুবরাজ। আর যুবরাজের হাতে মেগানের এক্সপেন্সিভ ফোনখানা ধরা, তাতে মেয়েটির হাস্যোজ্জ্বল একটি ছবি। এতক্ষণ রেহান যুবরাজের থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সব ঘটনা শুনে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল শুধু। কফি নেবেন? জাহাজের ভেতরে থাকা কোরিয়ান ছেলেটা 2 হাতে 2টো কফি মগ নিয়ে দাঁড়িয়ে যুবরাজের উদ্দেশ্যে কথাটা বলেই চুপচাপ দাঁড়িয়ে রইল। সেটির নাম পার্ক সোন। ছেলেটি খুব অমায়িক। জাহাজে এসে পর্যন্ত সেটি রেহান আর যুবরাজের জন্য অনেক করেছে। সেটি বয়স আর কতই বা হবে, 22 কি 23, কিন্তু কাজের বেলায় সে প্রাপ্তবয়স্ক পুরুষকেও হার মানাবে। পার্শ্বকের কণ্ঠ শুনে রেহান 2 হাতে আজলায় তার মুখ ঢেকে ফেলল।
এই দৃশ্য দেখে যুবরাজের হৃদয় মুচড়ে উঠল। রেহান অপ্রস্তুত হয়েছে ভেবে পার্শ্বকের থেকে কফির দুটো মগ নিয়ে তাড়াতাড়ি ছেলেটাকে বিদায় করে দিতে চাইল যুবরাজ। যুবরাজের হাতে একটা কফির মগ দিয়ে পার্শ্বক রেহানের সামনে এসে দাঁড়িয়ে রেহানের হাতটা টেনে মুখ থেকে সরিয়ে কফির মগটি রেহানের হাতে দিতে দিতে ভাঙা ইংরেজি আর কোরিয়ান মিলিয়ে বলে উঠল, প্লিজ ডোন্ট হাইড ইউর ফেস। কিসের লজ্জা তোমার? মনের সৌন্দর্যের কাছে বাহ্যিক সৌন্দর্য যে বড্ড ঠুনকো। মরে গেলে কিছুদিন বাদেই তোমার চেহারা মানুষ ভুলে যাবে, কিন্তু তোমার আচরণ, উদারতা, ভালো ব্যবহার সব কিছুই আজীবন মনে রাখবে। তোমাকে মোটেও আমার কাছে কুৎসিত লাগছে না, বরং তোমাকে দেখে আমার হিংসে হচ্ছে যে কেন গড আমাকে তোমার মতো করে সৃষ্টি করলো না। একদমে কথাগুলো বলে রেহানের মুখের পানে অধিক আগ্রহ নিয়ে ছোট ছোট চোখে তাকিয়ে রইল পার্শ্বক। ছেলেটির মুখে এমন সুন্দর অর্থপূর্ণ কথায় রেহান তার আরেকটা হাত মুখ থেকে সরিয়ে সেটির মুখের দিকে দৃষ্টি দিল। এরপর কফির মগে চুমুক দিয়ে নিজের চোখ, ঠোঁট আর পুরো মুখমণ্ডলে হাত বুলালো। আফসোসের সুর নিয়ে রেহান ধীর কণ্ঠে বলে উঠল, আমার ঝলসানো মোটা বিকৃত যেই ঠোঁট দুটো দেখতে পাচ্ছ, এটা মোটেও এমন ছিল না। এই হাড্ডিসার গালগুলো ছিল চকচকে মসৃণ, আর চোখ দুটো। কথাখানা শেষ করার আগেই রেহানের গলা ধরে এলো। অনেক কিছুই বলতে চাইল, কিন্তু শারীরিক অসুস্থতা আর মনোকষ্টে কিছুই বলতে পারল না সে। পাতাবিহীন আর পাপড়িহীন চোখ দুটো নিয়ে ক্রমাগত জলের ফোয়ারা ঝরতে লাগলো শুধু। রেহানের কান্না দেখে পার্শ্বক তার ওয়াল থেকে একটি ছবি বের করে রেহানের সামনে ধরল। চেহারাটা জঘন্যভাবে নষ্ট হওয়া, আর মাথার চুলগুলো পর্যন্ত ভয়ানক হয়ে রয়েছে। নাক, চোখ, মুখ কিছুই অনুমান করা যাচ্ছে না। যুবরাজ জিজ্ঞাসু ভঙ্গিতে ছেলেটির দিকে তাকাতেই সেটি সিক্ত আবেগজনক কণ্ঠে বলে উঠল, সে আমার বোন সহি। গত বছর নিউ ইয়ারের সময় বাজি পুড়াতে গিয়ে কাপড়ে আগুন ধরে সে এভাবেই বিশ্রীভাবে পুড়ে গিয়েছিল। আমার পরিবার অত্যন্ত দরিদ্র, আর এজন্য আমরা তাকে ভালো করে চিকিৎসা করাতে পারিনি, কিন্তু আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলাম যেন অলৌকিকভাবে সে ভালো হয়ে ওঠে। কিন্তু দরিদ্র মানুষের কপাল কি আর এত ভালো হয়? সৃষ্টিকর্তা আমাদের প্রার্থনা শুনেননি। এবার জাহাজে আসার আগে আমার বোন এই দুনিয়া ত্যাগ করেছে।